আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার কুমিল্লা মডার্ন হাই স্কুলে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বেশ শান শওকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায়। এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে, অর্থাৎ নজরুলের জন্মজয়ন্তী খুব সুন্দরভাবে কি করা হচ্ছে, পালন করা হচ্ছে। সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম, জামি সিঁড়ির মধ্য থেকে মুখ বাড়িয়ে ডাকলো, মা শিগগির এসো, নতুন প্রোগ্রাম। উপরে গেলাম, স্বাধীন বাংলা বেতারে বাংলা সংবাদ পাঠ করছেন চেনা চেনা ঠেকলো, কিন্তু ঠিক বুঝে উঠতে পারলাম না। অনেক সময় কিন্তু আমরা লোক না দেখেও কণ্ঠ শুনে তাকে কি করতে পারি, চিনতে পারি, বুঝতে পারি যে লোকটাকে। সালেহ আহমেদ নামটা আগে কখনো শুনিনি। রুমি বলল, নিশ্চয়ই ছদ্মনাম। বললাম হতে পারে। রুমি কি বলছে যে হয়তো ছদ্মনামে খবর করতেছে। বললাম হতে পারে। এই ঢাকাতে এই গলা শুনেছি, হয় নাটক নয় আবৃত্তি। বলছে যে এই লোক হয় নাটক করে, না হয় কি করে, আবৃত্তি করে। এইসব গবেষণা করতে করতে বাংলা সংবাদ পাঠ শেষ। মানে মা ছেলে এগুলি নিয়ে যখন আলোচনা করতে করতে দেখা গেল যে খবর পড়া কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামে বেশ নতুনত্ব, কণ্ঠস্বরে সবাই নতুন শুনছি। এই জন্য একজন একটা পত্রিকা পড়লেন, চরমপত্র। বেশ মজা লাগলো শুনতে। শুদ্ধ বাংলা ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে একেবারে খাঁটি ঢাকাই ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন। অদ্ভুত তো, কিন্তু এখানে আলটিমেটামের মতো কিছু তো বোঝা গেল না। চরমপত্র মানে কিছু আলটিমেটামের মতো বোঝানোর ব্যাপার সেবার ছিল, কিন্তু বলছে যে এখানে তো যা শরীফ বলল, ওই যে বললো না একবার যখন এই দেশের কাদায় পা ডুবিয়েছে আর লক্ষ্যে নেই, গাজুরিয়া মায়ের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটা আলটিমেটাম। আমি জানতে চাইল সেরকম জামির কাছেও গাজুরিয়াটা নতুন মনে হয়েছে। সে জানতে চাইলো যে গাজুরিয়া কি জিনিস। তুমি বললো জানি না, আমার ঢাকায় বন্ধু কাউকে জিজ্ঞেস করে নিব। বলছে যে জানি না, আমার ঢাকায় বন্ধু কাউকে কি করে নিব, জিজ্ঞেস করে নিব। ওই এরপরে আমরা চলে আসবো 5ই সেপ্টেম্বর রবিবার 1971। 5ই সেপ্টেম্বর রবিবার 1971। একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, হঠাৎ করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় না। আগে থেকে কি করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। রুমিকে কি করে বের করে আনা যায়, অর্থাৎ রুমিকে কি করেছে, রুমি মুক্তিযুদ্ধে যাওয়ার পরে পাকিস্তানের তাকে আটকে ফেলেছে। সেখান থেকে তাকে কিভাবে বের করে আনা যাবে সেটা নিয়েই লেখিকা এবং তার স্বামী কি করতেছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে। এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। শরীফের বন্ধুরা বলতেছে যে জীবন আগে, সেজন্য কোনো চিন্তা ভাবনা না, যে প্রকারে হোক তাকে কি করে আনতে হবে, পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসতে হবে। বাঁকা ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণভিক্ষা যে একটা মাসি পিটিশন করিয়ে তদবির করে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতে পারেন। মাসি পিটিশন দিয়ে কি করা যাবে, মাসি পিটিশন দিয়ে তা কি করবে,
তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। এখন কিন্তু বাবা মা কিন্তু চায় না সন্তান কি হোক, কষ্টে থাকুক। এখন আবার এটাও চায় না যে পাকিস্তানিদের বিরুদ্ধে সে যুদ্ধ করছে সেই পাকিস্তানিদের কাছ থেকে অপমানিত হোক। সেজন্য কি করতে পারতেছে না, সিদ্ধান্ত নিতে পারতেছে না। রুমির সুখে আমি প্রথম চোখে তাই বলেছিলাম। লেখিকা বলছে যে মান মন তো একটু অন্যরকম থাকে, সেজন্য লেখিকা বলছে যে হ্যাঁ মার্কশিট পিটিশন দিয়ে তাকে কি করে আনবো, বের করে আনবো। কিন্তু শরীফ তাতে রাজি হতে পারছে না। যে সাময়িক জান্তার বিরুদ্ধে রুমির মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্কশিট পিটিশন করলে রুমির সেটা মোটেও পছন্দ করবে না এবং রুমি তাহলে আমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না। কারণ যে সরকারের বিরুদ্ধে রুমি যুদ্ধ করছে সেই সরকারের কাছে যদি আবার প্রাণ ভিক্ষা চায় তাহলে জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না। বলছে যে না, শরীফ বলতেছে রুমি সেটা কখনোই কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না এবং রুমি আমাদেরকে কি করবে না, আমাদেরকেও ক্ষমা করবে না। বাঁকা ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছে ছেলেটার প্রাণটা আগে। রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল। বলছে যে রুমি অনেক মেধাবী ছাত্র, তার জীবন বাঁচলে দেশেরও কি হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। সেজন্য তার জীবন বাঁচানো অবশ্যই দরকার। কিন্তু শরীফ কিছুতেই সেটা মানতে পারছে না। কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানে রুমির আদর্শকে অপমান করা, রুমির উঁচু মাথা হ্যাট করা। বলছে যে সরকারের বিরুদ্ধে রুমি এত গর্ব করে যুদ্ধ করতে গেছে সেই সরকারের কাছে আমার নিজের জীবন ভিক্ষা চাইবো, এতে তার মাথা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলছি না মার্কশিট পিটিশন করো। অর্থাৎ লেখিকা এক এক সময় এক একটা বলছে, একবার বলছে না, আরেকবার বলছে হ। এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দুদিন দুরাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না মার্কশিট পিটিশন সে করবে না। বলছে যে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল সে কি করবে না, মার্কশিট পিটিশন করবে না। ভাবতে আমিও শরীফের মতকে সমর্থন, চোখে জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি। অর্থাৎ কি করবো না, মার্কশিট পিটিশন করবো না। রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্কশিট পিটিশন করে না। অর্থাৎ কি করবে না, খুনি সরকারের বিরুদ্ধে কাছে কি করবে না, প্রাণ ভিক্ষা চাইবে না। তাছাড়া আদার্স যেভাবে বের করা সম্ভব হয়তো সেভাবে বের করার চেষ্টা করা হবে সব রকমই, কিন্তু কোনো দরখাস্তের মাধ্যমে না। 11 অক্টোবর সোমবার 1971 সাল। শরীফ বলল সেই মে মাসে খানিক আগে কাগজে পড়েছিলাম সে যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার সম্বন্ধে আজ শুনে এলাম। বলছে যে আমরা যে মাসখানেক আগে কার কথা শুনেছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার কথা আজকে কোথায় শুনে আসছি, রাব্বির কাছে। কি শুনে এলে, কোথায় শুনলে, তার রাব্বির কাছে। রাব্বি জানো তো আমাদের সুজার বাঁচতে বলতে আমরা কি বুঝি, বাঁচতে বলতে আমরা বুঝি ভাইয়ের ছেলেকে। শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু সুজা সাহেব, তার ভাসতে ডাক্তার ফজলে রাব্বি। শরীফ বলল আজ ফকিরের অফিসে গিয়েছিলাম। শরীফ বলল যে আজকে আমি কোথায় গিয়েছিলাম, ফকিরের অফিসে। ওখানে রাব্বির সঙ্গে দেখা। ওর মুখে শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 19 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে। ওই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তোমরা ছোটোবেলায় পড়ছো সেটা, সে গল্পটা এটা, যে 29 সেপ্টেম্বর তার ফ্যামিলি করাচি থেকে কোথায় আসছে, ঢাকা আসছে। মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন। সেইখানে 30 তারিখে মতিউরের 40 হয়েছে। মতিউর যখন আমাদের দেশে যুদ্ধ লাগছিল তখন বিমানে করে কি করছিল, পালায় আসতে চাইছিল, তখন তাকে ভূপাতিত করা হয়।
তো বলছে যে তাকে 30 তারিখে কি করছে, 40 করছে। মৃত্যুর পরে মানুষের কি করা হয়, 4 দিনের করা হয়, 40 করা হয়। সেরকম মতিউর রহমানেরও কি করা হয়েছে, 40 করা হয়েছে। রাব্বি গিয়েছিল 40। মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী। বলছে যে জানো, মতিউর রহমানের স্ত্রী হচ্ছে মনিরুজ্জামানের শালী। আমাদের স্যার মনিরুজ্জামানের লেখিকা বলতেছে যে কোন মনিরুজ্জামান, আমাদের যে স্যার ছিল সে মনিরুজ্জামান, তার মানে ডলির বোন। দাঁড়াও দাঁড়াও, এই বোনকে তো দেখেছি ডলিদের বাসায়, মিলিয়ের নাম। তখন লেখিকা কি বললো, যারা চুপ করে আমি একটু মনে করার চেষ্টা করি। এটা তো ডলির বোন, ডলির বোনের নাম হচ্ছে মিলি। ডলির কথা মনে পরে মনটা খারাপ হয়ে গেল। ডলি মনিরুজ্জামান স্যার ওদের কোনো খোঁজেই জানি না। দুটো বাচ্চা নিয়ে কোথায় যে বেশি বেশি বেড়াচ্ছে কে জানে। যুদ্ধটা এমন ছিল, আমাদের দেশে যুদ্ধ স্থায়ী হয়েছিল 9 মাস। কেউ কারো কি করতে পারে নাই, খোঁজ রাখতে পারে নাই। তো বলছে যে এখন স্যার এবং স্যারের ওয়াইফ যে কোথায় বেশি বেশি বেড়াচ্ছে এবং 2টা বাচ্চা নিয়ে আমরা কেউই জানি না। ওপারও যায়নি। ওপার বলতে কোন পারকে বোঝাচ্ছে, ভারতকে বোঝাচ্ছে, ইন্ডিয়াকে বোঝাচ্ছে। ওপার যুদ্ধের সময় ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছিল। বলছে যে ওপারও যায়নি, গেলে বেতারে নিশ্চয়ই গলা শুনতে পেতাম। বলছে যে যদি যেত তাহলে কি শুনতে পেতাম, গলা শুনতে পাইতাম। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনেছি। তারা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু গলা শুনে চিনতে পারি। বলছে যে তারা নিজেদের নাম প্রকাশ করে না, তারা কি করে, তারা ছদ্মনাম প্রকাশ করে, কিন্তু তারপরে তাদের গলা শুনে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি যে কে। প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে চালু আহমেদের যে খবর শুনি খুব চেনা চেনা লেগেছিল। 2-1 দিন পরেই চিনেছিলাম সেই কণ্ঠ হাসান ইমামের। বলছে যে ওই যে খবর করছিল তার নামটা কি করে নাই, প্রথম দিন আমরা বের করতে পারি নাই, কিন্তু কয়েকদিন 2-1 দিন পরেই আমরা তার নামটা কি করতে পেরেছিলাম, বের করতে পেরেছিলাম। তার নাম হচ্ছে হাসান ইমাম। ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, সে আবু মোহাম্মদ আলী ও আহমদ চৌধুরী হলো আলী জাকের এবং আলমগীর কবির। বলছে যে ইংরেজি ভাষা এবং প্রচার করে এবং ইংরেজি ভাষা খবর এবং ভাষা প্রচার করে যারা, তারা হচ্ছে আলী জাকের এবং আলমগীর কবির। অর্থাৎ এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে, কিন্তু তারা তাদের নাম কি করে না, আসল নামের পরিচয় দেয় না, ছদ্মনামে দেয়। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। গায়ক অর্থাৎ যারা গান গায় তাদের গলা কিন্তু আসলে আমরা চিনে ফেলি একটু একটু গান করার পরে। রবীন্দ্রনাথ রায়, হ্যাঁ শুরু করো। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। যারা গান গায় তাদেরকে আমরা কণ্ঠ শুনে কিন্তু মুখ দেখতে হয় না, চেহারা দেখতে হয় না, কণ্ঠ শুনে কিন্তু তাদের চিহ্ন করতে পারি, নাম করতে পারি। এই জন্য বলছে যে গায়কদের গলা তো কি করা যায়, সহজেই চেনা যায়। রবীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়, তখন আসলে অবশ্য গণা বাছা কিছু গায়ক গায়িকা ছিল। এখন তো অনেক গায়ক গায়িকা, এখন অবশ্য চিনতে কষ্ট। সেজন্য আগে কি করা যেত, গায়ক গায়িকাদের গলা শুনে বোঝা যেত যে কে গাচ্ছে। পত্রিকা সৈয়দ আলী আহসান, কামরুল হাসান, ফয়েজ আহমদ, প্রায় সকলের গলা শুনে বুঝতে পারি। লেখিকা বলছে ওদের গলা শুনে আমি কি করতে পারি, বুঝতে পারি। নাটকের রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলায় এক লহমায় বুঝে যায়। এক লহমা মানে কি, এক মুহূর্তেই বুঝে যায়। বলছে যে এদের গলা শুনলে আমি এক মুহূর্তের মধ্যে কি করি, বুঝে যাই। 16 ডিসেম্বর, তারপরে আমরা আসবো আমাদের একেবারে কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত দিন, কাঙ্ক্ষিত কি বলবো চাওয়া, যেটা নাকি আমরা
অর্জন করেছি 16ই ডিসেম্বর, আমরা যেটাকে বিজয় দিবস হিসেবে পালন করি। সেই 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। 16ই ডিসেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। 1971 সালে যদি আমরা প্রশ্ন করি যে 1971 সালে দুইভাবেই প্রশ্নটা করা যাবে। সেটা হচ্ছে যে 1971 সালে 16ই ডিসেম্বর কী বার ছিল, আবার বৃহস্পতিবার 1971 সালের কত তারিখ ছিল। কিন্তু বাংলা জীবনের সময় আজ সকাল 9টা পর্যন্ত যে আকার যুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেল 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। বলছে যে আজ সকাল 9টা পর্যন্ত যে আকার যুদ্ধ বন্ধ ছিল, অর্থাৎ এক সময় কার্ফিউ থাকতো এই যুদ্ধের সময়, আবার কি করতো কিছুটা সময় বিরতি দিত যাতে মানুষ কি করতে পারে, যাদের নিজস্ব প্রয়োজনীয় কাজগুলি কিছুটা করতে পারে। তো সেই রকমই একটা আকাশ যুদ্ধ ছিল। সেই বিমানে করে যে যুদ্ধটা হতো সেই যুদ্ধটা কতটা পর্যন্ত বন্ধ ছিল? সেই যুদ্ধটা বন্ধ ছিল বিকেল, প্রথমে বন্ধ ছিল কটা পর্যন্ত? 9টা পর্যন্ত সকাল। এরপরে সেটা বাড়িয়ে করা হলো বিকেল 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য উত্তেজনা। দুপুর থেকে সারা শহরে কি চাঞ্চল্য আর উত্তেজনা, কারণ পাকিস্তানিরা কি করেছে, আমাদের সাথে পেরে উঠতে পারে নাই। পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সবাই মুখে মুখে একটাই গুঞ্জন, আর সেই গুঞ্জনটা হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে কি করবে, সারেন্ডার করবে। সারেন্ডার অর্থ কি? আত্মসমর্পণ করা, অর্থাৎ তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না। সেটা কয়টার সময় যারা করবে? 3টার দিকে। সকাল থেকে করিম, হুদা, নুরু যারাই এসছে সবার মুখে একই কথা। লেখিকা বলছে যারা সকাল থেকে আমার কাছে আটা দেওয়া করতেছে সবার মুখে কি একই কথা। দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করেন। বলছে যে সবাই কি করেছে, জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়েছে, কি করছে, কারফিউ উপেক্ষা করে। পাকিস্তানিরা কি করেছিল, কারফিউ দিয়ে রাখছিল, কিন্তু মানুষ আনন্দের উত্তেজনায় কি করতে পারে না, সেই কারফিউকে রক্ষা করতে পারে না, সেটা উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েছে। পাকিস্তানি সেনারা বিহারিরা সবাই নাকি পালাচ্ছে, কারণ তারা বুঝেছে তাদের দিন শেষ, সেই জন্য তারা আবার কি করতেছে, সবাই পাকিস্তান চলে যাচ্ছে। পালাতে পথে ঘাটে এলোপাথারি গুলি করে বহু বাঙালিকে খুন যখন করে যাচ্ছে। যখন মানুষ বুঝে যে তার সময় শেষ, সে আর কিছু করতে পারবে না, থাকতে পারবে না এই দেশে, তখন তারা কি করছে, যাওয়ার সময় পথে ঘাটে যে বাঙালিকে পাচ্ছে তাদেরকে কি করছে, গুলি করছে, খুন করছে, যখন করছে এভাবে চলে যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে। বলছে যে মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে গাড়ির ভিতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে। উনি যে গাড়িতে আসলেন সে গাড়ির সামনে কি ছিল, বাংলাদেশের পতাকা বিছানো ছিল। তিনিও ওই একই কথা বললেন। ওই একই কথা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আজকে বিকালে পাকিস্তানিরা আমার বাংলাদেশের কাছে কি করবে, আত্মসমর্পণ করবে। বাদশাহ এসে বলল, ইন্ডিপেন্ডেন্ট রোডের আজিজ মোটরের মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তায় বহু লোককে জখম করছে। সে যখন তারা এই বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য, পাকিস্তানে যাওয়ার জন্য মানে চলে যাচ্ছিল, তখন কি করছে, যাওয়ার পথে সে যাকে পাচ্ছে তাকেই গুলি করে চলে যাচ্ছে। মঞ্জুর যাওয়ার সময় পতাকাটা আমার দিয়ে গেলেন, বললেন আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব। বলছে যে আজকে যদি পাকিস্তানিরা আমাদের কাছে আত্মসমর্পণ করে তাহলে আগামী দিনে এসে আমরা পতাকাটা কি করবো, উড়াবো, পতাকাটা তুলব। আজ শরীফের কুলখানি। আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দুরুদ ফুল করছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মাঠের মিলাদে আসতে। একে খান, সবুর, মঞ্জু, খুকু
সবাই বিকেল থেকে এসে কুল করছে। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টের সময়। জেনারেল নিয়াজি পাকিস্তানি আর্মির প্রধানের সেনাবাহিনীর প্রধানের নাম ছিল। সে কত হাজার সৈন্য নিয়ে, যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে যে কত হাজার সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে, এটা জ্ঞানমূলকে আসতে পারে, বহু নির্বাচনীতে আসতে পারে। তাহলে তোমরা তো এক কথার উত্তর দিয়ে ফেলতে পারবে, যদি মনে রাখো যে 90,000 সৈন্য নিয়ে সে বিকেল কয়টার সময়, বিকেল 3টার সময় আত্মসমর্পণ করেছে। তাহলে যুদ্ধ তাহলে শেষ। আত্মসমর্পণ করা মানেই তো যুদ্ধ শেষ। তো বলছেন যুদ্ধ তাহলে শেষ। আর কাদের জন্য? সব রসদ জমিয়ে রাখবো। রসদ বলতে কি বোঝায়? রসদ বলতে বোঝায় এমনিতে রসদ বলতে রেশন বা এই জাতীয় খাওয়ানোর মতো বোঝায়। লেখিকা কি করতেন? মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের সময় লেখিকা মুক্তিযোদ্ধাদেরকে কি করতেন? খাওয়া সরবরাহ করতেন, বিভিন্নভাবে সাহায্য করতেন। তারই অংশ হিসেবে তাদের একটা রুমের মধ্যে অনেক খাওয়া খাদ্য ছিল। বলছে যে যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখন তো আর এই খাবারগুলি কি নাই, জমিয়ে রেখে কোনো লাভ নাই। তো এখান থেকে কি করতে? খরচ করতে। আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানির জর্দা রাখবার জন্য। মা, লালু, অন্যরা, বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাখতে বসলেন। রাতের রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম। আগামীকাল সকালের নাস্তার জন্য মশলা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকেই বের করা। আমাদের লেখিকার কথা হচ্ছে যে আমার তো আর এখন মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াতে হবে না, তাহলে আমি কি করি, এখান থেকে আমার যে খাওয়াগুলো জমানো আছে গেস্ট রুমে, সেখান থেকে আমি কি করি, সব খাওয়া দিয়ে কুলখানির খাওয়াটা শেষ করে ফেলি। তো লেখিকা তার খাওয়ার রুমে, তার গেস্ট রুমের সমস্ত খাবার বের করে দিলেন কি করার জন্য? সকালের খাবারের জন্য, তারপরে 40টার কুলখানির জন্য, সব কিছু এখান থেকে কি করলেন? রান্না করলেন। তাহলে আমরা বলতে পারতেছি শেষে যে এই যে 71-এর মানে আমাদের জন্য যারা যুদ্ধ করছে, আমরা তো এখন একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি, কিন্তু এর পেছনে যারা ত্যাগ করছে আমাদের জন্য, তাদের জীবন উৎসর্গ করছে, তাদের কথা আমাদেরকে কী করতে হবে? সবসময় মনে রাখতে হবে, তাদের জন্য তাদের কথা স্মরণ করতে হবে এবং তাদের জন্য কী করতে হবে? আমাদেরকে দোয়া করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত বলে আমি আমার ক্লাস শেষ করছি। আমি আগামী ক্লাসে এই গল্পের উপরেই তোমাদের সৃজনশীল প্রশ্নটা বুঝিয়ে বলবো, কীভাবে তোমরা সৃজনশীল লিখবে। তারপরে বহু নির্বাচনী শব্দার্থের কিছু নতুন নতুন শব্দ থাকে, এগুলি এবং মূল গল্পটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে আবার সুন্দর করে বুঝিয়ে বলবো। আল্লাহ হাফেজ।